প্রেম বাসায় এসে গোসল সেরে নিল। ভেজা চুলের ডগা থেকে টপ টপ করে পানি ঝরছে। সুঠাম দেহের সঙ্গে কালো রঙের টাওয়ালটা কেমন করে জড়িয়ে আছে। এই প্রেমকে দেখে কার না প্রেমে পড়তে ইচ্ছে করবে। আয়নার সামনে দাঁড়াতেই চোখ গেল বুকের দিকে। ডান পাশের বুকের উপর একটি হৃৎপিণ্ডের অসম্পূর্ণ ট্যাটু, অথচ হৃৎপিণ্ড তো থাকে বাম পাশে। তবে প্রেম কেন ডান পাশে ট্যাটু করানো? সে কি বোঝাতে চাইছে অন্ধকারের ছায়াদের হৃৎপিণ্ড ডান পাশে থাকে? প্রেমের বয়স তখন 21। সেই সময় এই ট্যাটু করিয়েছিল। আর এই ট্যাটু করিয়েছিল ওই নাইট ক্লাবের ইরিন নামের মেয়েটির কাছ থেকে। ইরিনের বয়স তখন 18। ক্লাবে তাকে জোর করে আনা হয়েছিল, কিন্তু তার ট্যাটু করার হাত ছিল দারুণ। যদিও সব কিছুই তখন ইরিনের জন্য নতুন ছিল, তবুও সেই দিন প্রেম হঠাৎ কী ভেবে এই ট্যাটুর সিদ্ধান্ত নিল তা সে নিজেই ভালো বলতে পারবে। জন্মদিন প্রেমের কাছে অভিশাপ ছাড়া কিছু নয়। আসলে নিজের জন্মকেই সে অভিশাপ বলে মনে করে। তাই জন্মদিনের দিন বাসায় থাকে না সে, প্রচুর নেশা করে, বাইক রাইড করে, আর প্রতি বছর ক্লাবে একটা পার্টি দেয়। আসলে অন্যদের আনন্দ দেওয়ার আড়ালে সে যেন বলতে চায় কারোর সুখ অন্যের দুঃখের কারণও হতে পারে। নেশাখোরদের জীবনে সুখ বলে কিছু থাকে না, অথচ যারা আজ নেশার দরজায় এসে দাঁড়িয়েছে তারাও একদিন সুস্থ মানুষ ছিল। তারাও হাসতো, স্বপ্ন দেখত, কিন্তু জীবনের এক একটা অতীত দুঃখ আর যন্ত্রণা মানুষকে খারাপ করে দেয়। কেউ দুঃখ ভুলতে নেশার ধারস্থ হয়, কেউ ভালোবাসায় ছলনার শিকার হয়ে, কেউ পারিবারিক চাপে, কেউ বা পরীক্ষায় ব্যর্থতার আক্ষেপে নেশাকে বেছে নেয়। অথচ নেশা হচ্ছে বিশ্বাসঘাতক বন্ধু। ক্ষণিকের সুখের বদলে কেড়ে নেয় পুরো জীবনটাকে। প্রতি জন্মদিনে প্রেম আসে ইরিনের কাছে শুধু এই ট্যাটুটাকে ভরাট করার জন্য। বাকি সময়ে সে আর ইরিনের কাছে যায় না। প্রেমের জীবনে কোনো সঙ্গী নেই, সে নারী কিংবা সংসার কিছুই চায় না। প্রেম মনে প্রাণে বিশ্বাস করে তার মধ্যে ভালোবাসার অনুভূতি জন্মাতে পারে না। ভালোবাসাকে সে ঘৃণা করে। ইরিনের সঙ্গে এক সময় বন্ধুত্ব ছিল, কিন্তু যখন প্রেম বুঝলো ইরিন তাকে অন্যভাবে দেখতে শুরু করেছে, তখন ধীরে ধীরে সরে যায়। এখনও প্রতি বছর শুধু ট্যাটুর জন্যই যায় সেখানে। উপরের রুমটায় বসেই ইরিন ট্যাটু ভরাট করে, প্রেমও ভরাট করিয়ে চলে আসে। হয়তো যেদিন ট্যাটুটি পুরোপুরি শেষ হবে সেদিন থেকে আর কোনো দিন ইরিনের কাছেই ফিরবে না। প্রেম সাদা রঙের শার্ট পরে বাগানে গেল। নিজের হাতে গড়া ফুলের বাগান, গাছ ভর্তি নানা রঙের ফুল, দেখলেই মনে শান্তি লাগে। তবে সবচেয়ে প্রিয় তার লাল গোলাপ। অনেকগুলো গাছ আছে, সে কয়েকটা গোলাপ কেটে ঘরে নিয়ে গেল। ফুলদানিতে পানি ভরে তাতে সাজিয়ে রাখবে। ফুলগুলো রেখে প্রেম গেল কিচেনে। ফ্রিজ থেকে বিফ বের করে যত্ন করে কাটতে শুরু করলো। বড় একটা হাড় সহ মাংস, হাতে সদ্য কেনা ধারালো চাপাতি। কাটতে হবে তো, কিন্তু তবুও কেমন যেন চাপাতি চালাতে ইচ্ছে হচ্ছিল না, তাই ফোনে গান ছেড়ে দিল। গান ছাড়া কাজ করতে প্রেমের বোরিং লাগে। ফোনে তখন বাজছে সুরের সঙ্গে মিলিয়ে প্রেমও গুনগুন করে গাইছে, আর সেই সুরের ছন্দে মাংস কোপ বসাচ্ছে চাপাতি দিয়ে। এটাই তো প্রেমের কাছে আসল ফিলিংস। প্রত্যুষ সরাসরি এখান থেকে শাওয়ার নিয়েই তৈরি হয়, তারপর তৃষাকে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসে। এই মেয়ের নামটাই জিজ্ঞেস করা হয়নি, তবে বারবার এর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। প্রত্যুষ বিনয়ের সঙ্গে তৃষাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? বাসা কোথায়? তৃষা নুজাহাত। বাসা এই তো এইদিকেই। তবে মনে মনে সে বলে উঠল, বাসা যেখানেই হোক না কেন, আপাতত তোমার মনের মধ্যেই বানাতে চাই। প্রত্যুষ হেসে বলল, এইখানে কেন আসা? মানে জিম লাভার নাকি? হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোটকাল থেকে, কিন্তু আমার মনের মতো কোনো জিম সেন্টার বাংলাদেশে খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু ওই জিমটা কিন্তু আহামরি ছিল। আসলেই? হুম। ও আচ্ছা, তাহলে বোধহয় আমার দেখতে একটু সমস্যা হয়েছে। প্রত্যুষ জিজ্ঞেস করল, তোমার ট্রেনার আছে? মানে জিম ট্রেনার? নেই, তবে আপনি চাইলে হতে পারেন। প্রত্যুষ হাসল, তারপর বলল, হতে পারতাম, তবে আমার আরও অনেক কাজ আছে। আপনি কি কাজ করেন? মানুষ খুন। তৃষার চোখ বড় বড় করল। কি? মানুষ খুন? মানে যারা মানুষ খুন করে তাদের খুঁজে বের করি।
তৃষা বলল, ওমা, পুলিশের লোক? না, ইন্টেলিজেন্স অফিসার। তার মানে তো আপনার মাথায় অনেক বেশি বুদ্ধি। বলা যায়। আপনার নামটাই তো জানলাম না। প্রত্যুষ দেওয়ান। এক মুহূর্তে প্রেমের নামটা মাথায় এলো তৃষার। আজকাল খালি প অক্ষরের নামের মানুষগুলোর সঙ্গেই দেখা সাক্ষাৎ হচ্ছে, তবুও দেখো না কোথায় ওই প্রেম আর কোথায় প্রত্যুষ দেওয়ান। হঠাৎ ঠিক তৃষার সামনের সিটেই বরাবর দুজন ছেলে এসে বসল। এতক্ষণ দুজনে পেছনে ছিল। প্রত্যুষ বিষয়টি লক্ষ্য করে, তবে সে কেবল একবার তাকিয়ে আবারও ফোনের দিকে তাকায়। এখানে সে এমনি এমনি আসেনি। তৃষা তো অজুহাত ছিল, একটা বিষয়ে তদন্তের জন্য আসা। তবে তদন্ত হবে কি করে? ক্রিমিনাল যে ডিল করতে এখনো এলো না। হঠাৎ তৃষা ফোনের অফিস স্ক্রিনে দেখলো ঠোঁটের লিপস্টিক কেমন যেন একা ফিকে হয়ে গেছে। সমস্যা একটাই, কিছু খেলেই লিপস্টিক পেটে চলে যায়, হোক তা অনেক দামি লিপস্টিক কিংবা ওয়াটারপ্রুফ। এখন ওই হ্যান্ডসামের সামনে তো আর লিপস্টিক লাগানো যাবে না। তাকে তো বোঝাতে হবে তৃষার ঠোঁট জন্ম থেকে এমন। বিড়ি খাওয়া দেওয়ার মতো নয়, বরং জন্মের দিনই লিপস্টিক দেওয়ার সহ পয়দা হয়েছিল। এখন খালি কালার চেঞ্জ হয়। সে প্রত্যুষকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, শিওর। মেল আর ফিমেল ওয়াশরুম পাশাপাশি, তবে ওয়াশরুমে তৃষা গেল না, গেল বেসিনের আয়নার সামনে। সে উঠে যেতেই ছেলে দুটো উঠে গেল। যেতে যেতে বলল, আব্বে হালা কারক জিনিস এখান। আশা কইছস কাদের? তবে মাইয়া মনে হয় না পুরান ঢাকার। তাতে কি, জিনিস তো জব্বর। তারা উঠে ওয়াশরুমের দিকে যায়। প্রত্যুষ একটা মুচকি হাসি দিয়ে ফোনটা পকেটে রেখে তাদের পেছনে ওয়াশরুমের দিকে যায়। ছেলে দুটোর মধ্যকার একজন তৃষার পেছনে এসে দাঁড়াতেই তৃষা আয়নার দিকে তাকিয়ে আর তার সঙ্গে দৃষ্টি মেলায়। তার হয়তো বুঝতে বাকি নেই, ছেলে দুটো তাকে দেখে বিশ্রী হাসি দেয়। সেই হাসি দেখে আস্তে করে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। সেখান থেকে কাটার বের করার আগেই দরজার সামনে প্রত্যুষ এসে দাঁড়ায়। ছেলে দুটোর উদ্দেশ্যে বলে, বলো কোন হাসপাতালে যেতে চাও আর কেমন থেরাপি লাগবে? তৃষা ততক্ষণে আর কাটার বের করল না, তবে ভেবেছিল বিষয়টা শেষ হবে এখানেই। কিন্তু না, প্রত্যুষ কাদের নামক ছেলেটিকে বলল, কোন হাসপাতালে যাবা বলো, সেখানকার সিট বুকিং দিতে হবে তো। ছেলেটার কিছু বোঝা ওঠার আগেই প্রত্যুষ তার গায়ে হাত তুলল। নাক বরাবর কয়েকটা ঘুষি দিতেই রক্ত বেরিয়ে এলো। পাশের ছেলেটার শক্তি হচ্ছে না প্রত্যুষের হাত থেকে তার বন্ধুকে রক্ষা করার। ওদিকে তৃষা তো কেবল হা হয়ে রইল। এত জেন্টলম্যান এই ছেলে, এই ছেলের মার দেওয়ার স্টাইল কি জোস! সে জানে কোথায় মারলে শত্রুকে সহজেই নাজেহাল করা যাবে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যেতেই প্রত্যুষ নিজের কলার ঠিক করে বলল, ধ্যাত, সকালেই তো আয়রন করেছিলাম। যাক, ব্যাপার না। তৃষা, তুমি ঠিক আছো? তৃষার তো কোনো পাত্তা নেই। সে হা করে প্রত্যুষকে দেখছে। ঠিক আছো তৃষা? কথা বলছো না যে? তৃষা প্রত্যুষের দিকে ওইভাবেই তাকিয়েই রইল। এতদিনে মনের মতো ছেলে পেয়েছে, বউ হলে এর বউই হবে, কিন্তু পটাবে কেমন করে? হঠাৎ তৃষার মাথায় বুদ্ধি এলো। এই বুদ্ধি হলো ছেলে পটানোর বুদ্ধি নাম্বার 1। কাজে না লাগলে বাকিগুলো ট্রাই করবে। তৃষা চোখ পিট পিট করে কপালে হাত দিয়ে বলল, ঠিক নেই আমি, আমি অজ্ঞান হয়ে যাবো, মাথাটা ঘুরছে আমার। ও মা, গেলাম পড়ে, কেউ প্লিজ আমায় কোলে নিয়ে সাহায্য করুন। বলতে না বলতেই ধপাস করে প্রত্যুষের গায়ে হেলে পড়তে যাবে, তার আগে প্রত্যুষের কল এলো। সে সাইড হতেই ধপাস করে আবারও তৃষা পড়ে গেল। তা দেখে প্রত্যুষ তার দিকে চেয়ে বলল, এইখানেও বুঝি চিটপটাং জিম করছেন, নাকি এটা বাথরুম জিম? কালুর বাপ লুঙ্গি হা করে বিছানায় শুয়ে আছে। খালি গায়ে হাওয়া বাতাস লাগলেই হবে নাকি? দেহ মন সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য হাওয়া বাতাস গুরুত্বপূর্ণ। ইদানিং কালুর বাপের বিয়ে বিয়ে ফিলিংস পায়, করেই ফেলবে নাকি? তাছাড়া এলাকার মেয়েগুলোও তো বিশাল জ্বালায় তাকে। সুন্দর হয়েও পড়েছে বিপদে। ইস, মাঝে মাঝে নিজেরই লজ্জা লজ্জা করে। বউ নার্গিসের স্মরণে তার একটা গান গাইতে ইচ্ছে করছে। গাইবে নাকি? দরজাটা তখন খোলাই ছিল। হঠাৎ সিদ্দিক নেওয়াজ আচমকা ঘরের মধ্যে ঢুকে কালুর বাপকে এই অবস্থায় দেখেই তো মাথাটা তার গোল গোল ঘুরতে শুরু করলো। মোকলেশ জলদি উঠে বসে লুঙ্গি ঠিক করতেই সিদ্দিক বলল, ওই পুজে যাওয়া যোগটাকে গ্যালারির ফটোর মতো প্রদর্শন না করলে কি নয়? বুড়ো বয়সে ভীমরতি। যা দুষ্টু, ওদিকে নজর দিলেই কি নয়।
কালুর বাপ। ক্ষমা করবেন, সবাইকে তো আজকাল নার্গিস মনে হয়, কাকে যে কি বলে ফেলি। তবে আপনি কিন্তু আমার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে অপমান করেছেন। ঠ্যাঙ্গা করছি, যাও গিয়ে আমার নাতির জন্য খাসা মেয়ে খুঁজে আনো। হেতিজা প্রেমার চোখে শশা লাগিয়ে রাখতে বলেছিল, প্রেমা সেই শশা খেয়ে বসে আছে। এই রূপচর্চা কত কঠিন কাজ, আর তার এই সবের দরকার কি? সে তো এমনিতেই ছাক্কাস আছে। সেদিন কালো গাড়িটা নিয়ে প্রেম ভাই লেদার জ্যাকেট পরে যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন তো প্রেমা আরও একবার তার প্রেমে পড়ল। উপস, চোখের চশমা আর বডিটা তো কি আকর্ষণীয়, দেখলেই মন চায় বউ হয়ে যেতে। রাতে এই এমন একটা পুরুষ কখন তার পাশে থাকবে ভাবলেই গায়ে কাটা দেয়। প্রেমার মা সেদিন প্রেমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে প্রেমা, তোর কেমন ছেলে পছন্দ? প্রেমা ড্রাইভিং সিটে বসা প্রেমকে দেখে বলেছিল, একটা ড্রাইভারকে চাই, অমন ছেলেই হলেই হবে। রাত তখন 10টা বাজে। প্রেম ভাই ফিরবে আরও রাতে। আজকে সবাই ঘুমালে চুপি চুপি প্রেম ভাইয়ের রুমে যাবে প্রেমা। প্রেম ভাই কোলবালিশ ছাড়া ঘুমোতে পারে না। সে গিয়ে প্রেম ভাইয়ের কোলবালিশ সরিয়ে না হয় সান্ত্বনা স্বরূপ তার কোলবালিশ হয়ে যাবে। কিন্তু প্রত্যুষ ভাই যেন এসব না জানে। ওইরূপ প্রেম ভাইকে যে কেন এত অপছন্দ করে, মানে দুজনের মধ্যে বলে না, বনবে কি করে? একজন ক্রিমিনাল, অন্যজন আইনের লোক। বাট ক্রিমিনাল হয়েছে তাতে কি? প্রেমার ওই সবই ভালো লাগে। রাগ করে প্রেম তাকে যখন ধমক দেয় তখন ডার্ক একটা ভয় বসে, কিংবা কখনো যখন রাগের বশে একেবারে কাছে এসে শক্ত করে থুতনিটা চেপে ধরে, তখন তো লজ্জায় ব্যথা যন্ত্রণা সব ভুলে যায়। কবে যে বিয়ে হবে? আচ্ছা, ওই ক্রিমিনালটার সঙ্গে তার বিয়ে হলে সে বাচ্চার নাম কি রাখবে? দুজনের নামই তো প দিয়ে। আজকে ফেসবুক গ্রুপে একটা সাহায্যমূলক পোস্ট করতে হবে, দেখা যাক কে সুন্দর নাম সাজেস্ট করে। কিন্তু হেতিজা রুমে ঢুকে বললেন, হ্যাঁ রে প্রেমা, তোর মন মতো একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছেলে কি করে? বাসের ড্রাইভার। কি? কি মানে আবার কি? তুই না সেদিন বললি ড্রাইভারের সঙ্গে বিয়ে করবি। ছেলে একটু কালো আর খাটো, কিন্তু ওর 2টা বাস আছে, একটা সে নিজে চালায়, অন্যটা ভাড়া দেয়া। দেখিস একদিন কোটিপতি হবি তোরা। অমিতাভ বচ্চনের সূর্যবংশম ছবিটা দেখিসনি? হীরা কেমন বাস চালিয়ে কোটিপতি হয়, তুই আর ওই ড্রাইভারও হবি একদিন। আম্মু! প্রেম সকালে ভার্সিটি এসে দেখে আজকেও তৃষা আসেনি। কত বড় সাহস ওই মেয়ের! পরপর 2 দিন সালাম দেয়নি প্রেমকে। ওর তো উচিত ছিল 2 দিনের সালাম একেবারে বাসা থেকে খামে ভরে কুরিয়ার করার। খোলো কি? কত রিডিকুলাস একজন মেয়ে! মন তো চায় ধরে চুলগুলো কেটে দিতে। শাড়ির ঘরের তারসেরা একটা আসুক, একবার চুলে চুইংগাম লাগিয়ে দেবে। সারাদিন এই সব বলে নিজেকে চুপ করিয়ে রাখলেও শেষে গিয়ে শিমলাকে হুমকি ধামকি দিয়ে অ্যাড্রেস দিয়ে বাসায় গিয়ে হাজির হয়। শিমলার বাবা মা গিয়েছে দাওয়াতে, বাসা তখন পুরো ফাঁকা। শিমলা যে আগ বাড়িয়ে কল করে তৃষাকে সতর্ক বার্তা দেবে তার উপায়ও নেই। থাকবে কেমন করে? অঙ্কুরের দায়িত্বে শিমলাকে রেখে গেছে প্রেম। ফোনটা কেড়ে নিয়েছে সে। তৃষা তখন মুখে বেসন লাগিয়ে বসে আছে। ইস, আবার কখন না কখন প্রত্যুষের সঙ্গে দেখা হয়ে যায়। ফেসবুক আইডিও চলে বলে কৌশলে নিয়েছে। এবার একটা নক দিলেই হয়। সে তো ব্যস্ত মানুষ, এখন দেওয়া যাবে না। তৃষা মুখটা ধুয়ে আসতে যাবে রুমে, সঙ্গে সঙ্গে দরজায় কে যেন কলিং বেল প্রেস করলো। ধ্যাৎ, কোন ফাটা গোবিন্দ এমন সময় এলো? তোমার চোর নাকি? রান্নাঘর থেকে বটি হাতে আস্তে আস্তে এগিয়ে এলো তৃষা। দরজা খুলতেই প্রেমকে দেখলো। প্রেম বলল। তৃষা চমকে জিজ্ঞেস করলো, আপনি? তৃষা বিভ্রান্তে জিজ্ঞেস করলো, প্রেম ভাইয়া, আপনি এইখানে কি করে? প্রেম তৃষাকে ধাক্কা মেরে ভেতরে ঢুকে পড়লো। পেছন ফিরে তৃষাকে দেখে বলল, গা এমন ভেজা কেন? খুব পরিশ্রমের কাজ করেছো মনে হচ্ছে। ঘরে কেউ আছে নাকি? তৃষা আতঙ্কে বলল, আপনি এখান থেকে যাবেন? প্রেম পাত্তা না দিয়ে সরাসরি বিছানায় গিয়ে বসলো। তারপর বলল, বিছানায় এসো। তৃষা ভয় ভয় বলল, কেন? আপনি কি আমার ইজ্জত হরণ করতে চান নাকি? আইনের লোককে কল করব আমি। প্রেম ব্যঙ্গ করলো,
তোর ইজ্জত আছে? তুই ভালো ভালো বিছানায় আসবি? আমি আসলে কিন্তু পরে বিছানা থেকে ওঠার শক্তিও পাবি না, বলে রাখছি। তৃষা কাঁপা কণ্ঠে বলল। আরে ভয় দেখাবেন না, আসছি তো আমি। প্রেম তৃপ্তির হাসি হেসে বলল। এই তো আমার ব্যাড বিচ। প্রেম হালকা বিরক্তি নিয়ে বলল। আরে ট্যাবলেট, জলদি বিছানায় আসো না। পা দুটো যে তোমার লিফট ছাড়া বাড়ির 5 তলায় উঠতে গিয়ে ব্যথা হয়ে গেল, এখন টিপে দেবে না? হাসি মেশালো চটকদার কণ্ঠে বলল। কেন, আমি কি আপনার বউ নাকি? এত পা টেপানোর শখ তো একটা মেয়ে দেখে বিয়ে করে টেপান। প্রেম বাঁকা হেসে বলল। তৃষা খেলোয়াড়ি কণ্ঠে বলল। আমার ইয়ে। প্রেম তৃষার দিকে তাকিয়ে নরম গলায় বলল। এই লোক, আমি আমার গলার কথা বলেছি। তো আমিও তো সেটাই বললাম, আসো গলাটা টিপে দেই, দেশের জনসংখ্যা কমবে। প্রেম পুনরায় তৃষার দিকে তাকিয়ে বলল। জামা বদলে এসো, ভেজা জামাতে আমাকে হ্যারাস করছো। আমি নিয়ন্ত্রণ হারালে কি করবো জানো তো? কি আর করবেন, শরীরটাও বলবেন টিপে দিতে? আপনি পারেন শুধু চ্যাটাং চ্যাটাং কথা বলতে, আর পারেন কোন বালটা? হ্যাঁ, মুখটা খালি খারাপ করান। এখন বিদায় হন তো। আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে, একটা সুন্দরী মেয়ের ইজ্জত এভাবে নষ্ট করতে পারেন আপনি প্রেম ভাইয়া? পারেন না আপনি, না। এই ওয়াশরুমটা কই? ট্যাবলেট? কি করতে যাবেন সেখানে? আয় আমার সাথে ভেতরে, দেখাই কি করতে যাব। না, আমার লজ্জা করে। তো লজ্জা আমি মুতে ফ্ল্যাশ করি। তৃষা প্রেমকে ওয়াশরুম দেখিয়ে দেয়। প্রেম ওয়াশরুমে ঢুকতেই তৃষা বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুমে আটকে পুরো মহল্লার মানুষ ডেকে চোর বলে গণধোলাই খাওয়ালে কেমন হবে? সেই প্রেম ভাই, এত সময় লাগে নাকি? কেন, শরবত খাওয়ার অনেক তাড়া নাকি? বোতল ভরে নিয়ে এসেছি, ওয়েট করো। ছ্যা, মুখ দিয়ে একটা ভালো কথা বের হয় না? প্রেম ওয়াশরুমের দরজা খুলতেই দেখলো বাইরে দিয়ে দরজা লাগানো। প্রেমের তো তখন মেজাজ গরম হওয়ার পথে। সে ভেতর থেকে চেঁচিয়ে উঠল। আরে ট্যাবলেট, দরজা খুলো। হিসু করার জন্য প্রেম নেওয়াজ আমার বাড়ি খুঁজে এখানে এসেছে। তাকে কি করে ছেড়ে দিই বলুন তো? প্রেম ভাই, আপনি আর কোনোদিনও এই বাথরুম থেকে বের হতে পারবেন না, রাক্ষস বেটা। একবার বের হতে পারলে তৃষার বাচ্চা, প্রথম শিকারটা কিন্তু তুই হবি। দরজা খুল। কি করবে না করবে ভাবতে ভাবতে দরজা খুলে দিতেই প্রেম এক ঝটকায় তৃষার গলা চেপে ধরল। তৃষার একেবারে দম বন্ধ হয়ে এলো, চোখ মুখ উল্টে আসলো। প্রেম কেবল 1 ইঞ্চি দূরত্বে। তৃষার নিঃশ্বাসের শব্দ সে শুনতে পারছে, তবে তৃষার ফর্সা মুখটা লাল হয়ে আসতে সে তৃষাকে ছেড়ে দিল। তৃষা কাশতে কাশতে নিজেকে কোনো মতে সামলাতেই প্রেম তড়াক করে বলল। জামা বদলে জলদি নিচে আসো। কেন? যাবো কোথাও একটা। যাবো না আমি। শিমলা কিন্তু ভার্সিটিতে বন্দি। তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা নিলামে উঠুক? আচ্ছা, যাওয়া লাগবে না, আমি কল দিয়ে অঙ্কুরকে তার কাজটা সেরেই ফেলতে না হয় বলছি, কি বলো? এই না না, আমি আসছি, ওয়েট। তবে বলুন, বাইরে নিয়ে গিয়ে কি করবেন? ফিজিওলজির চ্যাপ্টারটা পড়াবো। 2 দিন ভার্সিটি আসোনি, ক্লাস তো মিস হয়ে গেল। সিনিয়র হিসেবে তো আমার একটা দায়িত্ববোধ আছে, তাই না বলো বাদুরমুখী? যুবরাজের সামনে নির্বাচন, টানা চাপের এই সময়টায় তার যেন আর ভালো লাগছে না। একটু আগে সভা থেকে বের হয়ে রাফসানকে বলল। এই গবের তৃষার কোনো খোঁজ পেলে কি? রাফসান ধীর গলায় উত্তর দিল। ভাই জাস্ট এতটুকু পেয়েছি যে তৃষা ম্যাডাম ঢাকায় গিয়েছেন। যুবরাজ বিরক্ত স্বরে বলল। ঢাকা তো আর ফাঁকা নয় যে ঠিকানা না জেনেই ওকে পেয়ে যাব। জলদি খুঁজে বের করো। এভাবে আর ভালো লাগছে না। ইলেকশনের আগে একটা বিয়ে না করলেই নয়। বিয়ে শাদি করে রিল্যাক্স হওয়ার একটা ব্যাপার আছে তো। রাফসান ঠোঁট বাঁকিয়ে বলল। ভাই বিয়ের আশা ছেড়ে দেন। মানে কি? ভাই দেশে কি আর মেয়ে নেই? ওই তৃষাকেই করতে হবে। যুবরাজ দৃঢ় কণ্ঠে জানালো। হ্যাঁ, করতে ওকেই হবে। রাফসান হেসে ফেলল। তাহলে আপনার বউ গিয়ে আপনি খুঁজুন। যুবরাজ চোখ কুঁচকে তাকালো। তো তুমি কি করবে? বাসর? যুবরাজ অবাক হয়ে বলল। কি, কত বড় সাহস? আরে আমি বিয়ে করে বাসর করব বলছি। ওহ, এই ছিল তোমার মনে? আরে ভাই, আপনার তৃষাকে করব বলছি, নিজের জন্য কাউকে খুঁজে তাকে করব। যুবরাজ একটু শান্ত হয়ে হেসে বলল। ও, সেটা বলো। তো এতক্ষণ কি জাপানিটা বলছিলাম? রাফসান মনে মনে গর্জে উঠতেই যুবরাজ পুনরায় জিজ্ঞেস করল। বাসরটা তুমি সাজাবে আমার? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল। আগে তো খুঁজে বের করেন আপনার না হওয়া হারানো বউকে, মরার আগেই স্বর্গে যাওয়ার ধান্দা। সিদ্দিক নেওয়াজ বারান্দায় বসে আছেন।
এই বারান্দায় বেশিরভাগ সময় কাটে তার। বারান্দা দিয়ে প্রেমের কাঠের বাড়ির চারপাশে অবস্থিত গাছপালাগুলো আবছা দেখা যায়। এই প্রেম ছাড়া তার যে আর কেউ নেই। প্রেম হারিয়ে গেলে এই বংশ হারিয়ে যাবে। সিদ্দিক নেওয়াজ তার বাবার ঘরে একাই ছেলে ছিল, বাকি 4 জন ছিল মেয়ে। সেই সিদ্দিক নেওয়াজের ঘরেও এক ছেলে এক মেয়ে জন্ম নেয়। বড় ছেলে পরাগ নেওয়াজ, ছোট মেয়ে হেতিজা। পরাগের বিয়ে দেওয়া হয় তার পছন্দের মেয়ের সঙ্গেই। প্রেমের মায়ের নাম হিমিকা গুলজার। কত ভালোই না ছিল শুরু থেকে তাদের সম্পর্ক। তারপর একদিন সব ধ্বংস হলো। সেই ধ্বংস প্রেমের জীবনটাকে যে বরবাদ করলো, আজও ধ্বংসের অনলে জ্বলছে প্রেম। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মায়ের ভালোবাসা তো তার তখন বড্ড দরকার ছিল, তবে দুজনের স্বার্থপরতা শেষ করলো তাকে। তারা আজ নেই, তবে প্রেমের ধ্বংস থামার নামই নেই। সিদ্দিক নেওয়াজের অনেক শখ নাতির সংসার দেখবেন, নাতবও দেখবেন। এই বাড়িতে আবার বাচ্চাদের হই হট্টগোল শুনতে পাওয়া যাবে। প্রেম ব্যবসা সামলাবে, সব সুন্দর হবে। কি জানি কখনো এই শেষ ইচ্ছেগুলো পূরণ হবে কিনা, নাকি শেষ ইচ্ছে বুকে পুষে শেষ বিদায় নিতে হবে। প্রত্যুষের শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। অফিসে এত কাজ, একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছে বিয়ে শাদী করাটা কত গুরুত্বপূর্ণ। এই যে শরীর ব্যথা করছে, কাজ শেষে বাসায় ফিরলে তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজারটা চোখের নালিশে। দেখ, এই রোমান্টিকের ভূত ঘাড়ে কেন চাপছে হঠাৎ? কত কাজ বাকি, এখনো সেই খুনির সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এভাবে চলবে হবে? তাছাড়া কাল রাতে ক্লাবে প্রেম নেওয়াজ একটা খুন করেছে, ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে। তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ করে যায় প্রত্যুষ। বারবার বাঁচিয়ে দেয় প্রেমকে। কথায় আছে না, কেউ পাপ করে আর কেউ সাফ করে। প্রত্যুষ একটা ফাইল হাতে তুলতেই সেখানে একটা নাম লক্ষ্য করে থমকে যায়, পাপন কাজী। এই পাপন নামটা সহ্য হয় না প্রত্যুষের। ফেলে আসা অতীত সে ভুলতে পারেনি বাবার সেই বিভীষিকাময় ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তার জীবনটাও কেড়ে নিল আর মাকে করলো বিধবা। সন্তানগুলো বড় হলো বাবাহীন। এই শিমলা মেয়েটা এত বেশি কিউট কেন? একে ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত। এমনভাবে কাউকে মনে ধরে বুঝি? শিমলা ভয় এখনো কাঁপছে। না জানি বাসায় গিয়ে ওই প্রেম তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এদিকে এই অঙ্কুর তো সামনে এমন ভান গুন্ডার মতো বসে আছে। না পারছে সে ভয় উঠতে, না পারছে কিছু বলতে। ভয়ে কাঁপতে থাকা শিমলাকে দেখে অঙ্কুর শেষ পর্যন্ত বলল, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নই। শিমলার কণ্ঠ কেঁপে উঠল। পুরুষ মানুষ তো? অঙ্কুর চুপ থেকে প্রশ্ন করল, ভালোবাসো কাউকে? বাসি না তো। অঙ্কুরের মুখে হুট করে হাসি ফুটল। ভেবেছিল শিমলা অন্য কাউকে ভালোবাসলে সেই ছেলেকে মারধর করে তুলে এনে শিমলাকে বিয়ে করতে হবে। এখন দেখছি রাস্তা ক্লিয়ার। চোখের চশমা ছাড়া কিছুই দেখো না? ঝাপসা লাগে। তাহলে তোমার দুটো চোখ হয়ে যায়। আমার চোখ দিয়ে না হয় তুমি জগৎ দেখলে, ব্যাপারটা মন্দ হয় না, বলো? কি বুঝাতে চাইছেন ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি কারো গায়ে জলদি জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য অঙ্কুর তো আছে। অঙ্কুর বলল, আছে। কতটা আছে শুনি? যতটা কাছে থাকলে হৃৎপিণ্ডর দুঃখপুকানি শুনতে পাওয়া যায়। শিমলা মুচকি একটু হাসি দিয়ে চুপ করে যায়। অঙ্কুর বাধ্য ছেলের মতো তাকিয়ে আছে তারই পানে। চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারটা কথা। শিমলার কি সেই কথা শোনা উচিত হবে? তার অবাধ্য মনটা ভাবনায় ডুব দিল। সাদা রঙের একটা জর্জেটে কামিজ পরে রুম থেকে বের হয়েছিল তৃষা। প্রেম ভাই একবার তাকে দেখেই চোখ সরু করে বলল, কেউ মরল টরল নাকি? নাকি আগেই ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে ও আবার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য? এখন কবরে গিয়ে তো আর ড্রেস বদলাতে পারবে না। তৃষা মুখ ভেঙচি কেটে কালো রঙের একটা জামা পরে আসে। এটা প্রেম ভাইয়ের মনে হয় পছন্দই হয়েছে। তাকে তো বেশিরভাগ কালো জিনিস ব্যবহার করতে দেখা যায়। কি একটা অবস্থা! তাই তো তৃষা বলে যে কিনা নিজেই অন্ধকার, সে কেমন করে আলোকে সহ্য করতে পারবে। নিচে বাইকের কাছে যেতেই তৃষা দেখলো সেখানে দুটো হেলমেট আছে।
বাপরে, প্রেম ভাইয়ের বাইকে উঠবে সে। তৃষার ভয় ভয় করছে, বাইক অ্যাক্সিডেন্ট করে তাকে মারার ধান্দা করছে না তো? দুনিয়ায় প্রেম ভাই নামক এমন এক মহৎ ব্যক্তি যাকে তৃষা 1 সেকেন্ডের জন্যও বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি, পরিকল্পিত খুন তাই না? তোমায় খুন করতে প্রেম নেওয়াজের পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইকে উঠে বসো। বাইকে উঠতে তো পারো। এক্সপেক্ট করো না প্রেম তোমায় কোলে করে বাইকে বসাবে। আর দুটো হেলমেট এনেছি কারণ রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য তো আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্টে প্রেম নেওয়াজ ইনভেস্ট করে না। তৃষা মনে মনে ইচ্ছে মতো গালাগাল করতে থাকলো। মুখ ভেঙচি কেটে ইচ্ছে মতো মনে মনে খাস বাংলায় গালি দিল। মুখের এমন দশা দেখে প্রেম বলল, এত গালি দিস না আম্মা, মুখেরও তো একটা বিশ্রাম আছে। তোর ওইটা এত মুখ না, আমার নানির আমলের ভাঙা রেডিও, একবার শুরু হলে বাঁচতেই থাকে। তৃষা চুপ হয়ে যায়। মুখটা ছোট করতেই প্রেম বলল, আবার কি হয়েছে? তৃষা তড়াক করে মুখ বাঁকিয়ে বলল, রাগ করেছি কিন্তু আমি। প্রেম ভ্রু কুচকে বলল, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইকে ওঠো, উঠে বসো। আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগকে আমি ভাঙবো, দাঁড়াও। তৃষা আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। কই ভেবেছিল প্রত্যুষের বাইকে উঠে বসবে, এখন তো এই খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। কোনো দিন জানি বাথরুমের দরজা ভেঙে তৃষাকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যায়। তৃষা হেলমেট পরতে গিয়ে চুলের সঙ্গে প্যাচ লাগিয়ে ফেলে। সেটা দেখে প্রেম চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, বলদি তোমার দ্বারা এটাও হয় না? ভাত রান্না করতে পারো? তোমার স্বামীর কপালে তো দেখছি অঙ্কুরের 10 বছর আগের ফুটো জাঙ্গিয়ার থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ের দুঃখে আমাশয় হয়ে যাবে, ভাবলেই দুঃখ পাচ্ছে আমার। বেচারার বউ কিছুই পারে না। হাঁস মুরগি পারে ডিম, কিন্তু বাল আবার কে পারে? কেন সোনা, তুমি ওটা পারার জন্য তো আছোই। বাইকে উঠে বসতেই প্রেম বাইক চালু করার আগে হেলমেটটা মাথায় দিয়ে তৃষাকে বলল, অনেক জোরে চালাবো, ভয় করলে শক্ত করে চেপে ধরবে বাদুরমুখী। কারণ যদি উড়ে কোথাও চলে যাও তাহলে সেই আমাকেই বাইকের পেট্রোল খরচ করে তোমায় খুঁজতে হবে। তৃষা মনে মনে শুধিয়ে উঠল, শালা কোন লেভেলের কিপটা! প্রেম বাইকে স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তৃষা চেঁচিয়ে উঠল, এত জোরে কেন? স্পিড কমান। প্রেম তো স্পিড কমাবে না সোনা। তোমার ভয় লাগছে তো তুমি শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি। ফার্মেসির সামনে বাইকটা থামাতে আতঙ্কে তৃষার ভেতরটা কেঁপে উঠল। সে তো এই হাইব্রিড করলাকে ইহো জিন্দেগিতে ভয় পায় না। তবে দেখো, এই মশাই তো প্লে স্টোর থেকে একদিনেই তৃষাকে ভয় দেখানোর একেবারে কোর্স করে মাঠে নেমেছে লাঙল চালাতে। লাঙল তো টানা হয় এদের মতো বলদ গরু দিয়েই, নইলে কোনো শাস্ত্রে আবার গাভী গরুকে দিয়ে ওইসব করে। যাই হোক, কথায় কথায় নিজেকে গাভী গরু বলে কত বড় পাপ করো তৃষা। এখন শাস্তির স্বরূপ প্রত্যুষের বউ হয়ে গেলেই হয়েছে। ছেলে সরকারি চাকরি করে, বিয়ে হয়ে গেলে তৃষার ভালোই টাকা পয়সা হবে। তখন তো আর এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না। তাছাড়া ওইসব চাকরি ফাকরি তৃষার পোষায় না। সে তো কেবল শুয়ে বসে থাকতে চায়। তার সামনে মানুষ খাবার সে দিয়ে যাবে, মুখে তুলে খাইয়ে দেবে, আর সে বসে বসে খালি ফোন চালাবে। আর কি চাই এই জীবনে? তবে বিষয় এখন এসব নয়, কথা হচ্ছে প্রেম নেওয়াজ ফার্মেসিতে কেন গেছে? খুবই সন্দেহজনক। হায় খোদা, মাইন্ড কয়লার মতো এমন ফকফকা হচ্ছে কেমন করে? তৃষা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। প্রেম ফিরে এলো একটা পানির বোতল নিয়ে। তৃষাকে ঔষধের পাতাটা ধরিয়ে দিয়ে বলল, খাবে নাকি? এটা খেলে অনেক বড় বিপদের থেকে বাঁচতে পারবে। মানে? মানে এটা অ্যালার্জির ওষুধ। এটা খেলে চুলকানি কমে। মেয়ে, তুমি আমার সুযোগ পেয়ে এত টাচ করেছো যে সঙ্গে সঙ্গে অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার স্কিন কত সেন্সিটিভ ধারণা আছে? দিলে তো এখন খরচা বাড়িয়ে। কত কিপটা আপনি! আমাদের ওইখানে কদুমিয়া নামক এক লোক থাকতো, সবাই তাকে ডাকতো কিপটে কদু বলে। আপনি ভাই তার থেকেও বেশি কিপটা। ও, আর তুমি তো মহিয়সী। তো দাও, এতটা পথ সঙ্গে করে এনেছি, পেট্রোলের বিলটা দাও। না মানে? তোমার চ্যাটাং চ্যাটাং কথাবার্তা ওই আর মানেতেই যে আটকে যায় তা প্রেমের জানা আছে। দেখুন প্রেম ভাই, এমন ভাবে বললে কিন্তু জেদের বসে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতে পারি। তুমি শোনা নতুন তো, তাই জানো না প্রেম নেওয়াজে যে জিদের ভাত কুত্তাকে খাওয়ায়। তৃষা চুপসে যায়। প্রেম একসঙ্গে 3টে অ্যালার্জির ঔষধ মুখে দিয়ে পানি খেয়ে নেয়।
তৃষা একবার তার কণ্ঠমণির দিকে তাকায়। পানির প্রতিটি ঢোকে ওই উঁচু জায়গাটা কেমন ওপনিচ হচ্ছে। কেমন করে যেন এক মুহূর্তেই তার শরীরের লোমকূপগুলো নড়ে ওঠে। একটা অদ্ভুত শিহরণ কাজ করে। এই অদ্ভুত শিহরণ কাজ করাটাও তো ভীষণ অদ্ভুত। এই খবিশ লোককে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিংস ছাড়া ভেতরে থেকে অন্য কোনো কিছু আসে না, ঠিক না? প্রেম পানি খাওয়া শেষ করে ভ্রু কুচকে তৃষার দিকে তাকিয়ে বলল,